রাশিয়া ও চীনের সঙ্গে মিলে কাজ করতে চান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওবামা কেয়ার বাতিলের উদ্যোগ গ্রহণ করতে মার্কিন কংগ্রেসের সম্মতি। দক্ষিণ চীন সাগরে বেইজিংকে বাধা দিলে যুদ্ধে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি চীনের। পরবর্তী মার্কিন প্রশাসনকে শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের পরামর্শ কেরির। ইসরায়েলের রাজধানী পরিবর্তন করা হলে দেশটির স্বীকৃতি প্রত্যাহারের হুমকি মাহমুদ আব্বাসের। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে প্যারিস শান্তি আলোচনা কাল থেকে শুরু। এবং দামেস্কের প্রধান পানি সরবরাহ কেন্দ্র মেরামতের কাজ শুরু। যুদ্ধবিরতি বাস্তবায়নের উপরই নির্ভর করছে আস্তানার শান্তি আলোচনা, জানালো বিদ্রোহীরা। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি সাজিদ রাজু। রাশিয়া ও চীনের সঙ্গে মিলে কাজ করতে চান বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বেইজিং সম্পর্ক উন্নয়ন করতে চাইলে চীনের বাজার মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করতে হবে। এদিকে ওবামা কেয়ার বাতিলের উদ্যোগ গ্রহণ করতে সম্মতি দিয়েছে মার্কিন কংগ্রেস। 20 জানুয়ারি ট্রাম্পের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। আগামী 20 জানুয়ারি 45তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণকে ঘিরে ওয়াশিংটনের ক্যাপিটল হিলের আশপাশে এরই মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শপথ অনুষ্ঠানের আগে থেকেই স্থানীয় পুলিশ, গোয়েন্দা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর অন্তত 23,000 সদস্য মোতায়েন থাকবে বলে শুক্রবার জানান যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির পরিচালক। নির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও বার্লিন ও নিচের ট্রাক হামলার মতো বিষয়ে মাথা রেখে অনুমোদনহীন যানবাহন আগে থেকেই পুরোপুরি নিয়ন্ত্রণ করা হবে। সেদিন 7 থেকে 9 লক্ষ মানুষ ক্যাপিটল হিলের আশেপাশে জড়ো হবে বলে আশা করছি আমরা। দায়িত্ব গ্রহণের মাত্র দিন কয়েক বাকি থাকায় ব্যস্ত সময় পার করছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে মার্কিন কমেডিয়ান স্টিভ হার্ভির সঙ্গে বৈঠক করেন তিনি। আবাসন খাতের উন্নয়নে এই কমেডিয়ানের কাছ থেকে বেশ কিছু পরামর্শ পেয়েছেন বলে জানান ট্রাম্প। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার প্রশাসনের জন্য মনোনীতরা সিনেটে যেসব পরিকল্পনা তুলে ধরছেন তা যথার্থ। আমি তাদের বলেছি, আপনারা স্বাধীনভাবে নিজেদের পরিকল্পনা তুলে ধরুন। আমিও আমার মতো পরিকল্পনা করছি। পুরনো নীতি বাতিল করে নতুন কিছু প্রবর্তন ভালোই হবে আশা করছি। এর মধ্যেই ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও চীনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে চান তিনি। ইসলামী উগ্রবাদ বিরোধী লড়াই ও অন্যান্য বিষয়ে মস্কো ওয়াশিংটনকে সহায়তা করলে শিগগিরই রাশিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এক চীন নীতির বিষয়টি আলোচনা সাপেক্ষে পুনর্নির্ধারণ হতে পারে বলেও জানান তিনি। চীনের বাজারে মার্কিন কোম্পানিগুলোর অবাধ প্রবেশের সুযোগ তৈরি দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের পূর্ব শর্ত বলেও উল্লেখ করেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ওবামা কেয়ার বাতিলের উদ্যোগ গ্রহণ করতে শুক্রবার সম্মতি দিয়েছে মার্কিন কংগ্রেস। আগামী 27 জানুয়ারি ওবামার এই স্বাস্থ্যনীতি বাতিলের খসড়া কংগ্রেসে উপস্থাপন করার বিষয়ে নেয়া বিলে শুক্রবার ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পরে বিলটি 227-198 ভোটে পাশ হয়। ওবামা কেয়ারের বদলে একটি বিকল্প স্বাস্থ্যনীতি প্রণয়নের অনিশ্চয়তার মধ্যেই বিলটি বাতিলের উদ্যোগে সমর্থন দিলেন কংগ্রেসম্যানরা। এর পরপরই টুইট বার্তায় ট্রাম্প বলেন, শিগগিরই ওবামার স্বাস্থ্যনীতি ইতিহাসে পরিণত হবে। এর আগে আরেকটি টুইট বার্তায় ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় রুশ হ্যাকিং এর অভিযোগের বিষয়ে দায়িত্ব নেওয়ার 90 দিনের মধ্যেই পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবেন তিনি। ডেমোক্রেট ও রিপাবলিকান দলে তার বিরোধীদের সমালোচনা করে ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে সখ্য ও মস্কোর কাছে তার ব্যাপারে গোপন নথিপত্র রয়েছে বলে ভুল তথ্য ছড়াচ্ছে তারা। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ইরান বিষয়ক জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার কংগ্রেসকে দেয়া এক চিঠিতে ওবামা জানিয়েছেন, 6 বিশ্ব শক্তির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি ইরান মেনে চললেও দেশটি এখনও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। 1995 সালের 15 মার্চ ইরানের ব্যাপারে জারি করা এই জরুরি অবস্থা আগামী 17 মার্চ শেষ হওয়ার কথা। তবে এটি বজায় রাখার নির্দেশ দিয়েছেন ওবামা। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যে কোনো জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার অন্তত 3 মাস আগে প্রেসিডেন্ট তা বাড়াতে পারেন। 2015 সালের 14 জুলাই জাতিসংঘের 5 স্থায়ী সদস্য দেশ ও জার্মানির সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষরের পর দেশটির উপর থেকে দীর্ঘদিনের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এদিকে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তির সব শর্ত যথাযথভাবে পালন হচ্ছে বলে শুক্রবার জাতিসংঘকে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি সামান্থা পাওয়ার।
চুক্তি থেকে সরে না এসে তা মেনে চলাই পরবর্তী প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য উত্তম সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেন তিনি। সুদানের উপর থেকে 20 বছর ধরে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। সুদানের সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও দেশটির নিরাপত্তা পরিস্থিতির উন্নতির জন্যই এই উদ্যোগ বলে শুক্রবার মার্কিন অর্থ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়। এর ফলে গত 2 দশক পর যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য আমদানি, প্রযুক্তি সেবা ও অন্যান্য বাণিজ্য চালু করতে পারবে উত্তর পূর্ব আফ্রিকার এই দেশটি। পাশাপাশি যুক্তরাষ্ট্রে জব্দ করা সুদানের সম্পদও ফিরিয়ে দেয়া হবে। সুদানের তেল ও গ্যাস যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়বে বলে আশা করা হচ্ছে। সুদানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান জানা না গেলেও একে সুদানের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। শান্তিপূর্ণ উপায়ে দক্ষিণ চীন সাগর নিয়ে চলমান সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এর আগে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়া রেক্স টিলারসনের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় চীন। দক্ষিণ চীন সাগরে তৈরি দ্বীপে যেতে চীনকে বাধা দেয়া হলে ধ্বংসাত্মক যুদ্ধ বেঁধে যাবে বলে ওয়াশিংটনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বেইজিং। সম্প্রতি মার্কিন সিনেটের এক শুনানিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন পাওয়া রেক্স টিলারসন বলেন, ওয়াশিংটনের উচিত হবে দক্ষিণ চীন সাগরের কৃত্রিম দ্বীপগুলোতে বেইজিং এর প্রবেশ বন্ধ করে দেয়া। এরপর গত 2 দিন ধরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে আসছে চীন। শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তর জানায়, চীনা মালিকানাধীন সব এলাকায় যে কোনো ধরনের তৎপরতা চালানোর অধিকার রয়েছে বেইজিং এর। দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মতো চীনেরও অবাধ চলাচলের অধিকার রয়েছে। তাছাড়া আমাদের সার্বভৌম অঞ্চলে আমরা কি করব তা নিয়ে অন্যের মাথা ব্যথার কোনো কারণ নেই। এরপরও কিছু দেশ বিষয়টি নিয়ে অবাস্তব কথা বলে তারা নিজেরাই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আর আমরা আশা করব ফিলিপিন্স আসিয়ানের আলোচনায় এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা না করে দ্বিপাক্ষিকভাবে বিষয়টি সমাধানে আগ্রহী হবে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বেইজিং এমন নরম সুরে কথা বললেও চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এ অঞ্চলে চীনের অবাধ চলাচলে কোনো ধরনের বাধা দিলে যুক্তরাষ্ট্র বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়বে বলে পত্রিকাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ অবস্থায় ভিয়েতনাম সফররত বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আসন্ন মার্কিন সরকারকে শান্তিপূর্ণ উপায়ে এ অঞ্চলের সংকট সমাধানের পরামর্শ দিয়েছেন। আমরা মনে করি এই অঞ্চলের সব দেশ উত্তেজনা এড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে যে কোনো সংকটের সমাধান চায়। আর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসনের উপরও আমাদের আস্থা আছে। আশা করি তারাও যে কোনো সংঘাত এড়িয়ে পারস্পরিক বিশ্বাসের নীতি বজায় রেখে চলবে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প তাইওয়ানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও যুক্তরাষ্ট্রের এক চীন নীতি মেনে না চলার ঘোষণা দেওয়ার পরই চীন মার্কিন সম্পর্কে নতুন উত্তেজনা দেখা দেয়। রেক্স টিলারসনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের পরমাণু যুদ্ধের হুমকি এই সংকটকে আরো ঘনীভূত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। মসুল বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু এলাকা আইএস মুক্ত করার ঘোষণা ইরাকি বাহিনীর। পশ্চিমাঞ্চলে জঙ্গিদের রসদ সরবরাহ রুট শিয়া মিলিশিয়াদের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিবের পরিবর্তে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করলে ইসরায়েলকে দেয়া স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রত্যাহারের হুমকি দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিলে দ্বিরাষ্ট্র সমাধানের প্রক্রিয়া ধ্বংস হয়ে যাবে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে ট্রাম্পের কাছে একটি চিঠি লিখেছেন বলেও জানান মাহমুদ আব্বাস। মার্কিন দূতাবাস স্থানান্তরের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা রুখতে রাশিয়ারও সহযোগিতা চেয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এদিকে কাল থেকে প্যারিসে শুরু হতে যাওয়া ইসরায়েল ফিলিস্তিন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে তেল আবিব বিরোধী নতুন কোন সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে জাতিসংঘে আবারও ইহুদি বিরোধী কোন প্রস্তাব পাশের শঙ্কায় আছে ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্কের প্রধান পানি সরবরাহ কেন্দ্র ওয়াদি বারাদাহ ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর চুক্তির পর সেখানে পৌঁছেছে প্রকৌশলীরা। শিগগিরই চলমান পানি সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন দামেস্কের গভর্নর। ইসরায়েলের পশ্চিমা ও আঞ্চলিক মিত্র রাষ্ট্রগুলোই সিরিয়ায় তাদের সাম্প্রতিক আগ্রাসনের জন্য দায়ী বলে মন্তব্য করেছে দামেস্ক। এদিকে বিদ্রোহীরা বলেছে যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়নের উপরই নির্ভর করছে আস্তানায় অনুষ্ঠেয় শান্তি আলোচনার ভবিষ্যৎ।
সিরিয়া জুড়ে যুদ্ধবিরতি সত্ত্বেও টানা কয়েকদিনের সংঘাত আর সংঘর্ষের পর শুক্রবার রাজধানী দামেস্কে পানি সরবরাহ নিয়ে বিদ্রোহীদের সঙ্গে চুক্তিতে পৌঁছায় সিরীয় সরকার। এরই ধারাবাহিকতায় শহরের প্রধান পানি সরবরাহ কেন্দ্র ওয়াদি বারাদার ক্ষতিগ্রস্ত পাম্প ও অবকাঠামো মেরামতের জন্য সেখানে প্রবেশের অনুমতি পান প্রকৌশলীরা। শিগগিরই তারা মেরামতের কাজ শেষ করতে পারবেন বলে আশা করা হয়, আর তাহলে শহরের প্রায় 5.5 লাখ মানুষ পানি সংকট থেকে মুক্তি পাবে। সামরিক বাহিনীর সদস্যরা বিদ্রোহীদেরকে চুক্তি মেনে নিতে বাধ্য করেছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিদ্রোহীদেরকে এখান থেকে নিয়ে যেতে এরই মধ্যে বেশ কয়েকটি বাস প্রস্তুত রাখা হয়েছে। ওয়াদি বারাদায় যুদ্ধবিরতি আপাতত কার্যকর হলেও সিরিয়া জুড়ে এর পুরোপুরি বাস্তবায়নই আগামী 23 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আস্তানা শান্তি আলোচনার প্রধান আলোচ্য বিষয় বলে জানিয়েছে বিদ্রোহী পক্ষ। পুরো সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হলেই কেবল শান্তি আলোচনা সফল হবে বলেও তারা মন্তব্য করেন। শুক্রবার মস্কোয় রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান সিরিয়ার বিরোধী প্রতিনিধি দলের নেতা ও ফ্রি সিরিয়ান আর্মি মিলিটারি কাউন্সিলের সাবেক প্রধান মুস্তাফা আল শেখ। এদিকে দামেস্কের পশ্চিমাঞ্চলীয় একটি সামরিক বিমানবন্দর সহ আরো বেশ কয়েকটি সামরিক স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক গোলাবর্ষণের ঘটনায় নিন্দা জানিয়ে জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জন্য পশ্চিমা দেশগুলো ও ইসরায়েলের আঞ্চলিক মিত্র রাষ্ট্রগুলোকে দায়ী করা হয়। এ ধরনের হামলাকে আগ্রাসন উল্লেখ করে চিঠিতে বলা হয়, সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েল, ফ্রান্স ও ব্রিটেনের গোয়েন্দা সংস্থাগুলোর ষড়যন্ত্রের সঙ্গে সৌদি আরব, তুরস্ক, কাতার সহ কয়েকটি আরব দেশ এতে প্রত্যক্ষ সহযোগিতা করে চলেছে। এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলবাব শহরে আইএস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে তুরস্ক সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মির সদস্যরা। শুক্রবার অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আইএস নিয়ন্ত্রিত বেশ কয়েকটি এলাকায় হামলা চালাতে দেখা যায় বিদ্রোহীদের। তবে এতে হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। মসুলে আইএস বিরোধী অগ্রাভিযানে আরো সফলতার দাবি করেছে ইরাকি যৌথ বাহিনী। এর মধ্যেই উত্তর পূর্বাঞ্চলে আইএসের শক্ত ঘাঁটি মসুল বিশ্ববিদ্যালয় এলাকা সহ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা পুনর্দখল করেছে ইরাকি বাহিনী। একই সঙ্গে দজলা নদীর দ্বিতীয় সেতুর কাছেও পৌঁছানোর দাবি করেছে তারা। শুক্রবার আইএসের শক্ত ঘাঁটি মসুল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর এভাবেই নেচে গিয়ে বিজয় উল্লাস করে ইরাকি যৌথ বাহিনী। এর আগে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ হয়। পরে 2014 সালে দখল করা এই এলাকাটি থেকে আইএস জঙ্গিরা পিছু হটলে প্রাঙ্গণটি দখল করে সেখানে ইরাকি পতাকা উত্তোলন করে সেনাবাহিনী। মসুল বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা পূর্ব দিক থেকে আক্রমণ চালিয়েছি। এই অভিযানে আইএসের বেশ কিছু হামলার পরিকল্পনা নস্যাৎ করে বিশ্ববিদ্যালয় সহ সেখানকার কয়েকটি জঙ্গি আস্তানা দখল করেছি। এই এলাকাটি সিদ্দিক জেলার সমান। এটি ছিল আইএসের সবচেয়ে বড় দুর্গ। একই সঙ্গে অভিযান অব্যাহত রয়েছে পশ্চিমাঞ্চলীয় তেল আফারে। ওই এলাকায় জঙ্গিদের রসদ সরবরাহের রুট বন্ধ করে দিয়েছে শিয়া মিলিশিয়ারা। মার্কিন সেনাদের সহায়তায় ইরাকি বাহিনী অগ্রসর হয়েছে নিনেভ প্রদেশের দিকেও। এর মধ্যেই তারা নিনেভের প্রাদেশিক গভর্নরের কার্যালয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। ইরাকি সেনারা নিনেভের গভর্নরের ভবন ও প্রাদেশিক কাউন্সিল ভবন পুনর্দখল করে ইরাকি পতাকা উত্তোলন করেছে। দ্বিতীয় পর্বের অভিযান শুরুর পর এ জয়কে আমরা সেনাদের বড় সাফল্য হিসেবে দেখছি। আশা করব এই সাফল্য অব্যাহত থাকবে। ইরাকি সেনারা সফল হলেও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, মসুল আইএস মুক্ত করার পাশাপাশি আরও একটি বড় চ্যালেঞ্জ হলো সেখানকার বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা। অভিযান শুরুর আগে যৌথ বাহিনী বেসামরিক নাগরিকদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছিল, কিন্তু এখন তারা তাদের কৌশল পরিবর্তন করেছে। আর তাই এখন সাধারণ মানুষজনের নিরাপত্তার স্বার্থে তাদের পুনর্বাসন করা খুবই জরুরি হয়ে পড়েছে। এদিকে ইরাকি বাহিনী এক বিবৃতিতে দাবি করে দজলা নদীর দ্বিতীয় সেতুর কাছে পৌঁছে গেছে তারা। এই সেতুটি মসুলের উত্তর ও দক্ষিণাংশের মধ্যে যোগাযোগ রক্ষা করে। বিমান হামলার ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরাকি বাহিনী জানিয়েছে, মসুল শহর পুরোপুরি পুনর্দখলের পর তা সহজেই মেরামত করা সম্ভব হবে। শিরিন আক্তার, সময় সংবাদ। মিশরের সিনাই উপত্যকায় দেশটির সেনাবাহিনীর অভিযানে অন্তত 14 জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তথ্য জানানো হয়। নিহতরা স্থানীয় জঙ্গি গোষ্ঠী আনসার আল বাইত আল মাকদিসের সদস্য বলে জানা গেছে। এই জঙ্গি গোষ্ঠীটি আইএসের অনুগত বলেও জানানো হয়।
গত সোমবার সিনাইয়ের আল আরিশ এলাকার একটি চেক পয়েন্টে আইএসের আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হন অন্তত 10 পুলিশ সদস্য। ওই হামলার পরপরই সিনাই পেনিনসুলা অঞ্চল জঙ্গি বিরোধী অভিযান জোরদার করে দেশটির সেনাবাহিনী। Continuous crackdown by the Egyptian military and also efforts by the Egyptian military. স্পেনে জঙ্গি গোষ্ঠী আইএসের সমর্থক সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, আটককৃত 2 জন ধর্মীয় উগ্রবাদের সঙ্গে জড়িত ছিল। দীর্ঘ নজরদারিতে রাখার পর তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয় বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, আটককৃতরা স্পেনে বড় ধরনের নাশকতার ষড়যন্ত্র করছিল। স্পেনে বিভিন্ন সময় আইএসের সঙ্গে জড়িত সন্দেহে অন্তত 180 জনকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ। ব্রিটেনের লন্ডনস্থ ইসরায়েলি দূতাবাসের কার্যক্রম সম্পর্কে অনুসন্ধান চালানোর আহ্বান জানিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। ব্রিটেনে ইসরায়েলি দূতাবাসের এক কর্মকর্তা বেশ কয়েকজন ব্রিটিশ এমপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে। সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই খবর জানানোর পর দূতাবাসটির কার্যক্রম সম্পর্কে অনুসন্ধান চালানোর এই আহ্বান জানান করবিন। সেই সঙ্গে ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতিতে ইসরায়েলের অবৈধ হস্তক্ষেপের অভিযোগ এনে দূতাবাসটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেজা মের নিকট একটি খোলা চিঠিও লেখেন এই লেবার নেতা। বিষয়টিকে এই মুহূর্তে একটি জাতীয় ইস্যু বলেও মন্তব্য করেন করবিন। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ভারী তুষারপাত ও শৈত্যপ্রবাহে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে জনদুর্ভোগ চরমে। তীব্র ঠান্ডায় ভারতের উত্তরাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে 10। ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে পারেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তবে ক্ষমতাসীন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি। মুখ্যমন্ত্রী অখিলেশ ও তার বাবা মুলায়মের মধ্যে এখনও কার্যকর সমঝোতা না হওয়ায় জোট গঠনের বিষয়টি ঝুলে আছে। তবে কংগ্রেস সূত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানায়, মুখ্যমন্ত্রী অখিলেশ এরই মধ্যে দলটিকে 100 আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। আর এমনটা হলে কংগ্রেসও সমাজবাদী পার্টির সঙ্গে জোট বাঁধতে প্রস্তুত। এই অবস্থায় বহুজন সমাজবাদী পার্টি ও বিজেপি রাজ্যটিতে আরও চাপের মুখে পড়েছে। তবে বাবা ছেলের দ্বন্দ্বের কারণে ক্ষমতাসীন সমাজবাদী পার্টিতে ভাঙন দেখা দিলে পরিস্থিতি কি হয় তার উপর নির্বাচনের ফল অনেকটা নির্ভর করছে। রোজ ভ্যালি অর্থ কেলেঙ্কারির ঘটনায় এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়লেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোজ ভ্যালি কোম্পানির সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকা জীবন বীমা প্রতিষ্ঠান এলআইসির সঙ্গে যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী অরুণ জেটলিকে গ্রেপ্তারের দাবি তোলেন। শুক্রবার বারাসাতে যাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হওয়ারও অভিযোগ করেন মমতা। গত 31শে ডিসেম্বর রোজ ভ্যালিতে তৃণমূল সাংসদ ও অভিনেতা তাপস পালকে গ্রেপ্তারের পর পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলটির সঙ্গে বিজেপি সরকারের দ্বন্দ্ব চরমে পৌঁছায়। রোজ ভ্যালি দেখাচ্ছ, এই বারাসাতে সুনীল এখানে বসে আছে, মাত্র 25,000 টাকায় সিপিএম এর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বারাসাতে তাদের এন্টারটেনমেন্ট পার্ক করতে জমি দিয়েছিল কি দেয়নি? কই থেকে গ্রেপ্তার হয়েছে? তৃণমূল কংগ্রেসের সব এমপিকে গ্রেপ্তার করো, যাও জেল তৈরি করো নতুন করে, সব এমপিকে গ্রেপ্তার করো, সব এমএলএ কে গ্রেপ্তার করো, আমাকে সমেত সবাইকে গ্রেপ্তার করো। আমি দেখতে চাই তোমার জেলে এত জায়গা আছে কিনা। ফাইন্যান্স মিনিস্ট্রি আন্ডারে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এলআইসি, তাহলে রোজ ভ্যালির সাথে এলআইসির যোগাযোগ হলো কি করে? তাদের জয়েন্ট ভেঞ্চার বা একসাথে কাজ করে কি করে রোজ ভ্যালি? আমি জানতে চাই। তাহলে কি ফাইন্যান্স মিনিস্টার গ্রেপ্তার হবে না প্রধানমন্ত্রী গ্রেপ্তার হবে? আমি কোয়েশ্চেনটা রেখে গেলাম। ভারতের সরকারি প্রতিষ্ঠান খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনকে ভিআইসির এবছরের ক্যালেন্ডারে মহাত্মা গান্ধীর পরিবর্তে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তবে বিতর্ককে ভিত্তিহীন উল্লেখ করে বিষয়টিকে উড়িয়ে দিয়েছে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। 1920 সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে খাদি আন্দোলনের সূচনা করেন ভারতের স্বাধীনতাকামী আন্দোলনের নেতা ও জাতির পিতা মহাত্মা গান্ধী। এরপর থেকে ঐতিহ্যগতভাবে
কেভিআইসির ক্যালেন্ডার ও স্টেশনারিতে গান্ধীর ছবি ব্যবহার করা হতো, তবে সে ধারা থেকে সরে এসে এই বছরের ক্যালেন্ডার ও ডায়েরিতে গান্ধীর চরকায় সুতা কাটতে থাকা ছবিটির আদলে নরেন্দ্র মোদীর ছবি দেয়া হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করে বৃহস্পতিবার মুম্বাইয়ে খাদির সদর দপ্তরের সামনে এক মৌন প্রতিবাদ সভার আয়োজন করে তারা। এছাড়াও এই ঘটনার নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ আরো অনেকে। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি দেবার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার 4 দিনের মধ্যে মেদিনীপুর শহর থেকে শুক্রবার নির্মাল্য সামন্ত নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সংবাদপত্র বিক্রেতা নির্মাল্য পশ্চিম মেদিনীপুরের অরবিন্দ নগরের বাসিন্দা। জিজ্ঞাসাবাদের জন্য তাকে কলকাতার একটি থানায় আনা হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক আশিস চক্রবর্তীর সঙ্গে নির্মাল্যের ব্যক্তিগত শত্রুতা রয়েছে। আশিসের আমন্ত্রণে সৌরভের মেদিনীপুরে আসার কথা ছিল। সৌরভের আসা বন্ধ করার জন্য এই ঘটনা ঘটানো হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বাংলাদেশের নাগরিকত্ব আইনের খসড়া নিয়ে সংবাদ মাধ্যমের খবরে প্রবাসীদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। প্রবাসীদের সম্পত্তির অধিকার বঞ্চিত হওয়া, সন্তানদের বাংলাদেশের নাগরিকত্ব না পাওয়ার মতো স্পর্শকাতর খবরে উদ্বিগ্ন তারা। তবে খসড়া আইনটি সম্পর্কে সঠিক তথ্য না জেনে এ বিষয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিসলুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশির বসবাস। তাদের এক বড় অংশ বাস করেন নিউ ইয়র্কে। সম্প্রতি দেশের নতুন নাগরিকত্ব আইন প্রণয়নের উদ্যোগের পর দেখা দেয়া বিভিন্ন বিতর্কমূলক কথাবার্তায় শঙ্কিত প্রবাসীরা। তাদের উদ্বেগ সরকারের কাছে পৌঁছে দিতে আয়োজন করা হচ্ছে সভা সমাবেশ। প্রবাসীদের সংগঠন বাংলাদেশ সোসাইটির অভিষেক অনুষ্ঠানেও রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেলের কাছে এসব শঙ্কার কথা তুলে ধরা হয়। প্রবাসীরা বলছেন, স্বার্থ রক্ষায় প্রয়োজনে আদালতে রিট করতেও পিছপা হবেন না তারা। তো তাদের স্বার্থ রক্ষার জন্য সরকারের এমন সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে প্রবাসীরা বলছেন, এতে মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়বে দেশ। রেমিটেন্স পাঠায় এবং আমরা যে ইনভেস্ট করি বাংলাদেশে, সেখান থেকে বাংলাদেশ ও অনেকাংশে বঞ্চিত হবে। দ্বৈত নাগরিকতা যেটা ঘটনাটা, এটা যেন বাতিল না হয়। বার্ধক্য বয়স হবে আমাদের, তখন দেশে গিয়ে আমরা থাকবো, এটাই আমাদের সকলের একটা ইচ্ছা। বাংলাদেশের কোনো নাগরিক অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে তার সম্পত্তিগত যে বিষয়টা, সেখানে একটা জটিল অবস্থা সৃষ্টি করার সম্ভাবনা আমরা মনে করি। আমাদের সাংবিধানিক অধিকার নষ্ট হবে এবং সমস্ত প্রবাসীদেরকে নিয়ে আমরা অবশ্যই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। তবে নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বলছেন, প্রবাসী বান্ধব সরকার এ ব্যাপারে সজাগ রয়েছেন। আমরা এ পর্যন্ত অফিসিয়ালি বা ফর্মালি কোনো ধরনের প্রজ্ঞাপন বা গেজেট নোটিফিকেশন বা কোনো ডকুমেন্ট আমরা এ পর্যন্ত পাইনি। প্রবাসী বাংলাদেশিদের চিন্তিত বা কনসার্ন হওয়ার কোনো কারণ আমি দেখছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার প্রবাসী বান্ধব একটি সরকার। শুধু যুক্তরাষ্ট্র থেকে বছরে $2.4 বিলিয়ন রেমিটেন্স যায় দেশে, আর সারা বিশ্ব থেকে 1 কোটি প্রবাসী প্রায় $1400 কোটি রেমিটেন্স পাঠিয়ে থাকেন। বাংলাদেশি মুদ্রায় যা 1,11,060 কোটি টাকা। তাদের সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভূমধ্য সাগরে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি নৌযান থেকে প্রায় 800 অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড জানায়, শুক্রবার ভূমধ্য সাগরের লিবিয়া উপকূলে তল্লাশি চালিয়ে 6টি নৌযান থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় বেশ কয়েকজন অভিবাসী সাগরে পড়ে গেলেও পরে তাদের উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃতদের বেশিরভাগই আফ্রিকার নাগরিক বলে জানা গেছে। বৈরী আবহাওয়ার কারণে সম্প্রতি ইউরোপে অভিবাসী প্রবেশের সংখ্যা কমে এলেও শীতের তীব্রতা কিছুটা কমে আসায় আবারও মানব পাচারকারী দলগুলো তৎপর হয়ে উঠেছে বলে জানিয়েছে ইতালীয় কোস্টগার্ড। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর পশ্চিমা বিশ্বের কাছ থেকে অর্ডার করা প্রথম বিমানের ডেলিভারি পেল ইরান। এয়ারবাসের A321 মডেলের বিমানটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ফ্রান্সের তোলাওয়াস থেকে যাত্রী নিয়ে তেহরানে এসে পৌঁছায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রী আব্বাস আখন্দি। গেল বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে 100 এবং 80টি যাত্রীবাহী বিমানের অর্ডার দেয় ইরান এয়ার। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড 160
কোটি ডলার ব্যয়ে মেক্সিকোতে তাদের নির্মাণাধীন কারখানা প্রকল্প থেকে সরে গেছে। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর শিল্পপণ্য ঠেকাতে সীমান্ত কর আরোপের পরেই ফোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। এতে মেক্সিকোর স্থানীয় জনসাধারণের পাশাপাশি গাড়ির যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়েছে। 280 হেক্টর ধূসর সবুজ বিশাল মাঠের এক প্রান্তে দুইটি বড় ভবনের সাদা কাঠামো দাঁড়িয়ে আছে। আশেপাশে শ্রমিকদের কাজের কোনো ব্যস্ততাই নেই। সম্প্রতি মেক্সিকোতে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের কারখানা তৈরির কাজ বন্ধ হয়ে যাওয়ার দৃশ্য এমনই। এখানে কাজ করা একজন ঠিকাদার বলেন, শান্ত এ জায়গাটি একসময় অনেকটাই সরগরম ছিল। আমরা অন্যান্য ঠিকাদারদের মতোই কাজ বন্ধ করে দিয়েছি। ছোটখাটো মেশিন সহ ভারী যন্ত্রপাতি সবই ফিরিয়ে নেওয়া হচ্ছে। এখানে আর কেউ কাজ করছে না। প্রকল্প এলাকা ভিলা রায়াসের টাউন হল সচিব বলেন, ফোর্ডের প্রকল্প ছেড়ে দেওয়ার ঘটনা দুঃখজনক। আমরা ফোর্ডকে এখানে বিনিয়োগের জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছিলাম, কিন্তু এমন একটি কারণে তারা প্রকল্প ত্যাগ করছে যার সাথে সিটি হল, পৌর কর্পোরেশন, রাজ্য সরকার কেউ জড়িত নয়। যা চেয়েছিলাম তা হলো না। এদিকে ফোর্ডের কারখানা প্রকল্প থেকে সরে যাওয়ায় বিপাকে পড়েছে সেখানকার স্থানীয় জনসাধারণও। আমার এক আত্মীয় ফোর্ডে কাজ করার জন্য তার অন্য চাকরি ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন সে বেকার। ফোর্ড সরে যাওয়ায় কয়েকশো মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হবে বলে মনে করছেন মেক্সিকান বিশেষজ্ঞরা। স্যান লুইস রাজ্যের অর্থমন্ত্রীও যা স্বীকার করেছেন। আমাদের গাড়ি ব্যবসার সাথে জড়িত সহযোগী প্রতিষ্ঠান আছে 800টি, নির্মাণাধীন সহ 7টি গাড়ি কারখানা আছে। ফোর্ড আশায় এই অঞ্চলে গাড়ি নির্মাণ শিল্প আরো ত্বরান্বিত হচ্ছিল। গত বছর প্রথম 11 মাসে মেক্সিকো 25 লাখেরও বেশি গাড়ি রপ্তানি করে, যার 77 ভাগই যায় যুক্তরাষ্ট্রে। হরিপদ সাহা, সময় সংবাদ। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। বৃষ্টি, বন্যা, তুষারপাত, প্রচণ্ড ঠান্ডায় মানুষের পাশাপাশি বিপর্যস্ত প্রাণীগুলো। পেরু, জাপান, নেদারল্যান্ড, বেলজিয়াম, ব্রিটেন, ভারত যার মধ্যে উল্লেখযোগ্য। বিপর্যয়ের কারণে অচল হয়ে পড়েছে দেশগুলোর স্বাভাবিক জীবনযাত্রা। সতর্কতা জারির পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হচ্ছে ব্যবস্থা। বৈরী আবহাওয়া ও তীব্র তুষারপাতে ভারতের উত্তরাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিমলা শহর। যান চলাচল ব্যাহত হয়, ভোগান্তির সম্মুখীন হয়েছে জনগণ। পেরুর বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও বন্যায় গৃহহীন হয়ে পড়েছে অনেক মানুষ। তীব্র ঠান্ডায় জনজীবনের পাশাপাশি দুর্ভোগে পড়েছে পশু পাখি। ভেড়ার মতো দেখতে প্রায় 18,000 আলপাকা প্রাণীর মৃত্যু হয়েছে। ঝোড়ো বাতাসের তাণ্ডবে বেলজিয়ামে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলে আকস্মিক বন্যা প্রতিরোধে ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। প্রায় 30,000 বালুর বস্তা দুর্যোগ মোকাবেলার জন্য উপকূলে রাখা হয়েছে। দেখতে ভালো লাগলেও যারা এই আবহাওয়ায় বাইরে কাজ করতে যাবেন তাদের জন্য এই আবহাওয়া খুবই ভয়ানক। এদিকে নেদারল্যান্ডেও বন্যার আশঙ্কায় সতর্কতা জারির পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রিটেনে ঝোড়ো বাতাস ও তুষারে অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সড়কগুলোতে তুষার জমে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে চালকদের। বন্ধ রাখা হয়েছে সেখানকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। তুষারের মোড়কে ঢেকে গেছে জাপানের ইউনুমা ও ছাপ্পোরো শহর। ব্যাহত হচ্ছে যান চলাচল। রাস্তার বরফ পরিষ্কারে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। আফরিন জেরিন, সময় সংবাদ। মেক্সিকোর কলিমা আগ্নেয়গিরি থেকে আবারও লাভা উদগীরণ হতে দেখা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ছাই ভস্মে ছেয়ে যায় ওই এলাকার পুরো আকাশ। গ্যাস ও ধোঁয়ার কুণ্ডলী পৌঁছে যায় ভূমি থেকে প্রায় 7,000 ফুট উপরে। এ অবস্থায় আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় ভাষায় এটি আগুন আগ্নেয়গিরি নামে পরিচিত। মেক্সিকোতে প্রায় 3,000 আগ্নেয়গিরি আছে, যার মধ্যে 14টি সক্রিয়। যুক্তরাষ্ট্রের আলাবামায় একটি বাড়িতে আগুন লেগে 3 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছে আরও 2 শিশু। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, আলাবামার ওপেলিকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় বাড়ির ভেতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় 5 শিশুকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় 3 শিশুর। অপর 2 শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 5 শিশুর বয়সী 11 বছরের মধ্যে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। দুর্ঘটনার সময় বাড়িতে কোনো অভিভাবক ছিল না বলেও জানায় তারা। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
তুরস্কের ইস্তাম্বুলে 5 তলা ভবন ধসে 2 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত 17 জন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার শহরের কেন্দ্রের কাছে এলাকায় এই ঘটনা ঘটে। ভবনটি ধসে পড়ায় নিকটবর্তী একটি ভবন ও পেট্রোল পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির নিচে কয়েকজন আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানায় ভবনটি ঝুঁকিপূর্ণ স্থাপনা হিসেবে চিহ্নিত ছিল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে 18 বছর আগে চুরি হওয়া এক শিশুকে সাউথ ক্যারোলাইনা থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার পুলিশ জানায় কামিয়া মোবলি নামে ওই মেয়ে শিশুটিকে 1998 সালে ফ্লোরিডার জ্যাকসনভিলের একটি হাসপাতাল থেকে চুরি করা হয়। শিশুটিকে চুরির অভিযোগে গ্লোরিয়া উইলিয়ামস নামে 51 বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটিকে নিজের সন্তান পরিচয় নিজ বাড়িতে রাখতেন তিনি। সন্তান হারানো পরিবারটির অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘদিন থেকে তার সন্ধান চালিয়ে আসছিল পুলিশ। সম্প্রতি ডিএনএ পরীক্ষার মাধ্যমে মেয়েটির প্রকৃত পরিচয় নিশ্চিত করার পর তার পরিবারকে জানানো হয়। শিগগিরই পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। রাশিয়া ও চীনের সঙ্গে মিলে কাজ করতে চান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওবামা কেয়ার বাতিলের উদ্যোগ গ্রহণ করতে মার্কিন কংগ্রেসের সম্মতি। দক্ষিণ চীন সাগরে বেইজিংকে বাধা দিলে যুদ্ধে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি চীনের। পরবর্তী মার্কিন প্রশাসনকে শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের পরামর্শ কেরির। ইসরায়েলের রাজধানী পরিবর্তন করা হলে দেশটির স্বীকৃতি প্রত্যাহারের হুমকি মাহমুদ আব্বাসের। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে প্যারিস শান্তি আলোচনা কাল থেকে শুরু। এবং দামেস্কের প্রধান পানি সরবরাহ কেন্দ্র মেরামতের কাজ শুরু। যুদ্ধবিরতি বাস্তবায়নের উপরে নির্ভর করছে আস্তানার শান্তি আলোচনা, জানালো বিদ্রোহীরা। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।